এক নববিবাহিত দম্পতি, আর এক সুদীর্ঘ বিবাহিত জীবন অতিবাহিত করা অভিজ্ঞ দম্পতি। আর আমি সিঙ্গেল। কি 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 আরে বলুন কি? সরি, 90s কিডসরা এখন আর সিঙ্গেল নয়, আনম্যারিড। এই 5 জনের গ্রুপ এক্সপ্লোর করব শিলংয়ের লোকাল সাইট সিন মেঘালয় ট্যুরিজমের সঙ্গে টাটা সুমোতে। চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট ছিল ক্যাথিড্রাল চার্চ, কিন্তু এই চার্চে প্রবেশ করে নিরাশ হলাম। প্রথমত তো চার্চ বন্ধ আছে। আমরা অ্যাকচুয়ালি অনেক সকালে এসেছি তা নয়, 8:30টার দিকে এসেছি, কিন্তু তবুও চার্চ ওপেন হয়নি। আর এখানে দেখার মতো সেই রকম কিছুই নেই, আর অনেক জায়গাতেই প্রবেশ নিষেধ। তাই ছাদের উপরে শুধু ঘোরা ছাড়া আর কিছুই নেই। আমরা ভাবছিলাম আমরা এখানে আসলাম কেন, কি করতে এলাম, কিছুই তো দেখার নেই। এবার চার্চ ঘুরতে ঘুরতে এই চার্চের কি হিস্ট্রি আছে এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল সবকিছু চলুন জেনে নিই। 19 শতকের শেষের দিকে যখন ক্যাথলিক মিশনারিরা শিলংয়ে আসতে শুরু করে, তখন গির্জা নির্মাণের ভাবনা তৈরি হয়, কিন্তু বড় ক্যাথিড্রাল বানানোর সিদ্ধান্ত আসে 1936 সালে, আর 1939 সালে সম্পূর্ণ হয়। গির্জাটি জার্মান রোমানিক স্থাপত্য শৈলীর প্রভাব নিয়ে নির্মিত, যা ভারতে বেশ বিরল। আপনি ভারতের অন্যান্য জায়গায় যে গির্জাগুলো দেখেছেন, সেই গির্জার থেকে এর স্টাইলটা একটু অন্যরকম। দেখে প্রথমেই আপনার মনে হবে বিদেশের কোনো চার্চ। এই দিক দিয়ে মেমোরিয়াল হলের এই সাইডে যদি আপনারা সিঁড়ি দিয়ে নেমে আসেন, তাহলে এখানে একটা বাস্কেট কোর্ট পাবেন এবং একটা হাই সেকেন্ডারি স্কুল আছে। স্কুল যেহেতু এখনো খোলার টাইম হয়নি, তাই কাউকে দেখছি না, আর বাস্কেট কোর্টেও এখনো কেউ খেলাধুলা করছে না। আমাদের সাইট সিনের প্রথম পয়েন্টে গিয়ে আমরা খুব হতাশ হই। আমরা কিছুই সেই রকম দেখতে পাইনি। আমাদের বারবার মনে হচ্ছিল যে আমরা এখানে আসলাম কি করতে। সাইট সিনের প্রথম পয়েন্টটাই এইরকম দিয়ে শুরু হলো। এবার দেখা যাক সেকেন্ড পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টগুলো, বা আজকে সাইট সিনটা কেমন কাটছে আর আপনাদেরকে কেমন কি দেখাতে পারবো। চার্চ থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল শিলং পিক, আর এটা এয়ারফোর্সের জায়গা, তাই সঙ্গে আইডি কার্ড নিয়ে আসবেন। ফিজিক্যাল আইডি কার্ড হলে ভালো হয়। আমাদের কাছে ফিজিক্যাল আইডি কার্ড ছিল না, কিন্তু আমরা ফোন থেকে দেখিয়েছি, তাতে হয়ে গিয়েছে, কিন্তু ফিজিক্যাল আইডি কার্ড থাকলে ভালো হয়। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আর আপনারা যে গাড়িতে আসবেন সেই গাড়ি এই টিকিট কাউন্টার পর্যন্তই এন্ট্রি আছে, এরপর আর আপনাদের গাড়ি যেতে পারবে না। আমাদের সেকেন্ড পয়েন্ট শিলং পিক। তো আমরা এখানে পৌঁছে গেছি, আধা ঘন্টা মতো লাগলো টাটা সুমোতে। এবার এখান থেকে দেখি কিভাবে শিলং পিক পৌঁছানো যাচ্ছে। আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন শিলং পিক। আমরা ওখান থেকে গাড়ি ধরে টাটা সুমো ধরে চলে এসেছিলাম, বাট শিলং পিকে আসার জন্য যেখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে, ওখান থেকে আমাদের গাড়ি আর আসতে পারবে না। তো ওখান থেকে আমরা ট্যাক্সি করেছি, ট্যাক্সি ফেয়ার এবং পার হেড 50 টাকা করে, মানে টোটাল এক একজনের 90 টাকা করে পড়েছে। এখান থেকে শুরু হবে ট্যাক্সি ক্যাম্প। এবার স্ক্যামটা কি করছে সেটা আপনাদেরকে বলছি। এখানের এন্ট্রি ফি তো 50 টাকা পার হেড। এবার এখান থেকে পিক অবধি যেতে ট্যাক্সিতে সময় লাগবে 6 মিনিট, আর আপনি যদি হেঁটে যান তাহলে সময় লাগবে ওই 15 মিনিট ধরুন। মজার বিষয় হলো এটাই যে আপনাকে হেঁটে যেতে দেবে না, আপনাকে ট্যাক্সি করেই যেতে হবে এখান থেকে। তা আপনি চাইলেও আপনাকে ট্যাক্সি নিতে হবে, না চাইলেও আপনাকে ট্যাক্সি নিতে হবে। আপনি যে হেঁটে যাবেন সেটার কোনো অপশানই নেই আপনার কাছে। তার জন্যই বলছি, এটাই হচ্ছে ট্যাক্সি ক্যাম্প, বা এখানে ট্যাক্সিদের সিন্ডিকেট রাজ চলছে। এবারে একটা ট্যাক্সিতে 4 জন যেতে পারবেন, কিন্তু আমরা যেহেতু 5 জন ছিলাম, সেহেতু আমরা একটা ট্যাক্সিতে 5 জন গিয়েছিলাম। এবার ভাবুন, যদি কেউ সিঙ্গেল পারসন আসে, তবুও তাকে 200 টাকা দিয়ে যেতে হবে, সে চাইলেও হেঁটে যেতে পারবে না। তাই মেঘালয় ট্যুরিজমকে বলবো এই বিষয়টার উপর একটু নজর দিন। এই শিলং পিক হচ্ছে, মানে এখান থেকে পুরো শিলং মানে শহরটাকে আপনি দেখতে পাবেন। তো আমি যেহেতু শিলং পিকে পৌঁছে গেছি, এবার দেখি কি দেখতে পাওয়া যাচ্ছে এই পিক থেকে।
এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, এই দিকে একটা ওয়াচ টাওয়ার আছে এবং এই দিকে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারে একটা টেলিস্কোপ আছে, আপনি এখান থেকে ভিউ দেখতে পারেন 20 টাকা 1 মিনিটের জন্য। অনেক দূরের জিনিস আপনি কাছে দেখতে পাবেন এটা থেকে। এখানেও সেই সেম ব্যবস্থা আছে, খাসি ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ছবি উঠাতে পারবেন, আর 100 টাকা করে নেবে। আর খাসি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি উঠালে কেমন লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের পিক ঘোরা হয়ে গেলে এই ট্যাক্সিতেই আবার আপনারা ব্যাক যেতে পারবেন। আপনি যে ট্যাক্সিতে এসেছেন সেই ট্যাক্সিতেই যেতে হবে তার কোনো ব্যাপার নয়। এখানে দেখুন অনেকগুলো ট্যাক্সি আছে, আপনি যে কোনো একটি ট্যাক্সিতে চেপে চলে যেতে পারবেন। আর এখানে অনেকগুলো ফুড স্টল আছে, চা, কফি, মোমো সব কিছু পেয়ে যাবেন। সঙ্গে যদি কিছু কিনে নিয়ে যেতে চান সেগুলোও পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আনারস খুব ফেমাস, তাই আনারস ট্রাই করতে ভুলবেন না। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো শিলং শহরটিকে অপূর্ব, খুবই সুন্দর, মানে এতটা সুন্দর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর, এখান থেকে পুরো শিলংটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার শিলংয়ে যদি আপনারা আসেন তাহলে শিলং পিক আসাটা মাস্ট, কারণ এখানে আপনারা না আসলে অনেক কিছুই মিস করবেন। রাজ্যের সর্বোচ্চ স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1965 মিটার উঁচুতে অবস্থিত এবং শিলং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। দর্শনার্থীদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় স্থান, কারণ এখান থেকে শহরের অসাধারণ বার্ড আই ভিউ দেখা যায়। পরিষ্কার দিনে এখানে দাঁড়িয়ে শিলং শহরের বিস্তীর্ণ দৃশ্যসহ দূরের মহিমানবিক হিমালয় পর্বতমালার ঝলকও দেখা যায়। মেঘলা দিনে পাইন অরণ্যের মধ্যে দিয়ে শহরের এই দৃশ্য রহস্যময় আবহাওয়া তৈরি করে, যা সমানভাবে মনোমুগ্ধকর। এই মুহূর্তটা বর্ণনা করা কঠিন। শিলং শহরটা একদম প্যানোরামিক ভিউতে দেখা যায়, দূরে মেঘ গা ছুঁয়ে যাচ্ছে। অনেকেই বলে এটা মেঘালয়ের স্কটল্যান্ড, আজ দেখে মনে হচ্ছে সত্যিই তাই। আজকে আমাদের সাইট সিনের 3rd পয়েন্ট, প্রথমে আমরা চার্চে গিয়েছিলাম, তারপর শিলং ভিউ পয়েন্ট, তারপর আমরা এসেছি টি গার্ডেন। বিস্তীর্ণ এলাকা নিয়ে শুধু টি গার্ডেন, আর কিছুই নেই। চায়ের গাছই আছে, চায়ের গাছ দেখা ছাড়া আর কিছু নেই। আর এখন চাকেও ওঠাচ্ছেও না যে তাদের সঙ্গে একটু কথা বলবো বা আমরাও একটু চা উঠাবো, কিছুই নেই অ্যাকচুয়ালি দেখার, শুধু চা গাছ আর মিডিল দিয়ে হেঁটে যাওয়া, এছাড়া আর কিছুই নেই। দুই ধারে চা গাছ আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকটা হাঁটার পর এখানে এসে দেখছি অনেকজন ক্লিন করছে চা বাগান, বাট এদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, এরা কেউই কথা বলছে না। হয়তো আমার হিন্দি বা বেঙ্গলি কোনো ভাষায় বুঝতে পারছে না, বা এদের বলার কোনো ইচ্ছেই নেই। তাই এখান থেকে এবার অন্যদিকে আর কি দেখা যাচ্ছে সেটা দেখছি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তাই আমি এর উপরে উঠে দেখবো, এর উপর থেকে উঠে কি ধরনের ভিউ পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখি এর উপর উঠে অন্য কিছু ভিউ পাচ্ছি কিনা। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, এমন কিছু এক্সট্রা কিছু ভিউ দেখা যাচ্ছে তা নয়। রোডটা, সামনের যে রোড দিয়ে আমরা আসলাম সেই রোডটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে পুরো চা বাগানের 360 ডিগ্রি ভিউ আপনি ওয়াচ করতে পারবেন। এই সাইড থেকে শুরু করে পুরোটাই আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। 360 ডিগ্রি ভিউ যদি এনজয় করতে চান তাহলে এই ওয়াচ টাওয়ারে আপনাদেরকে আসতে হবে। আর এই ওয়াচ টাওয়ারে আসাটা একদমই ইজি, সোজা যে কোনো রাস্তা ধরে আপনারা দেখতে পাবেন, উঠে যেতে পারেন। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে চা বাগানে। চা বাগান ঘোরা আমাদের কমপ্লিট, এমন কিছু নেই আহামরি যে এখানে অনেকটা সময় কাটাতে হবে। ড্রাইভারটা বলেইছিল আমাদেরকে 10-15 মিনিট ইজ ইনাফ টাইম। আমাদের 3 নম্বর স্পট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর স্পট কি আছে সেটা ড্রাইভার দাই বলবে আমাদেরকে। আজকে আমাদের ড্রাইভার কাম গাইড, কারণ আজকে আমরা কোনো বাসের ট্যুর করিনি, টাটা সুমো ট্যুর করছি। টাটা সুমোতে কোনো গাইড পাওয়া যায় না, যিনি ড্রাইভার তিনি আমাদেরকে গাইড করে দেবেন। আর আমার পিছনে এটাই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে 20 রুপিস পার পারসন। এটার নাম হচ্ছে আপার শিলং টি ফার্ম। 4th পয়েন্ট কি হচ্ছে সেটা নিচে গিয়ে জানতে পারবো।
এবং সেই 4th পয়েন্টে গিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। টি গার্ডেন ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর আমরা এখন চলেছি ওয়াটারফল দেখতে। এলিফ্যান্ট ওয়াটারফল, এখানে 3টে ওয়াটারফল আছে, আপনাদেরকে এক এক করে দেখাবো। এটা হচ্ছে প্রথম ওয়াটারফল, দেখতে কত সুন্দর দেখুন। এখান থেকে জল পড়ছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর। এইখানে টোটাল 3টে ফলস আছে। ফার্স্ট ফলস আমরা দেখলাম, এবার সেকেন্ড ওয়াটারফলের জন্য আমরা ট্রেকিং করছি, এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এবার সেকেন্ড ওয়াটারফলটা দেখতে কেমন সেটা ওখানে গিয়েই দেখবো ফার্স্ট টাইম, কারণ আমিও ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট ওয়াটারফল থেকে সেকেন্ড ওয়াটারফল অনেকগুলোই সিঁড়ি আছে, সিঁড়িগুলো ক্রস করে আপনাদেরকে আসতে হবে সেকেন্ড ওয়াটারফলে। অনেক সাউন্ড পাচ্ছি এখান থেকেই। এবার দেখা যাক সেকেন্ড ওয়াটারফলটা কেমন। এটাই হচ্ছে সেকেন্ড ওয়াটারফল। ওখান থেকে জল পড়ছে, জল এইখান দিয়ে আসছে এবং আমি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, এই যে ব্রিজ, এই ব্রিজটার উপর যেটা দাঁড়িয়ে আছে, এই ব্রিজটাকে ক্রস করে জলটা বেরিয়ে যাচ্ছে এই সাইডটা দিয়ে। ওয়াটারফলে এসছি ভিজবো না সেটা তো হতে পারে না, কিন্তু ওয়াটারফলে ভেজার আগেই প্রকৃতি আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। হঠাৎই ক্লিয়ার আকাশ ছিল এবং হঠাৎই মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। বাকি সাইড সিন এখন অনেকগুলো বাকি আছে, দেখা যাক বৃষ্টির মধ্যে বাকি সাইড সিনগুলো কীভাবে কমপ্লিট হয়। জলের ফোর্সটা একটু দেখুন। আমরা কালকে 3টে ওয়াটারফল দেখেছি, কোনোটাতেও এই রকম জল পাইনি। সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। থার্ড ওয়াটারফল আবার এইটা দিয়েই নেমে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে নেমে গেলে হয়তো রাস্তায় গিয়ে আমরা দেখতে পাবো থার্ড ওয়াটারফল। এটা হচ্ছে থার্ড ওয়াটারফলের প্রথম ভিউ। এখান থেকে জলটা গড়িয়ে পড়ছে নিচের দিকে। চলো এবার দম দিবে। এটা হচ্ছে থার্ড ওয়াটারফল এবং অন্তিম ওয়াটারফল। এই ওয়াটারফলের কাছেই আপনারা পা ডুবিয়ে এনজয় করতে পারবেন। আর অ্যাকচুয়ালি প্রথমে যখন 100 রুপিস এন্ট্রি ফি ছিল তখন আমরা ভাবছিলাম যে ওয়াটারফল দেখার জন্য 100 রুপিস, কিন্তু এবার বুঝতে পারছি 100 রুপিস এন্ট্রি ফি অ্যাকচুয়ালি ঠিকই আছে, কারণ এইরকম ভিউর জন্য 100 রুপিস একদম পারফেক্ট। এই 3 নম্বর ওয়াটারফলটাই সব থেকে বেশি সুন্দর এবং জলের ফোর্সটা এখানেও অনেক বেশি। আপনারা এইখানে দাঁড়িয়ে ছবি এবং সেলফি তুলতে পারেন। ওইখান থেকেই সবাই ছবিটা ওঠে। ওয়াটারফলটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে। এই ওয়াটারফলে স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। আর হ্যাঁ, মজার ব্যাপার হলো এলিফ্যান্ট ফলস নামটা কিন্তু ব্রিটিশদের দেওয়া। আগে খাসি ভাষায় নাম ছিল কা কাসাই লাই পাতেং খসিও। খাসি ভাষা আমি প্রথম উচ্চারণ করছি, যদি ভুল হয়ে থাকে তার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী। মানে 3 ধাপের জলপ্রপাত। এই জলপ্রপাতের পাশে একটা পাথর ছিল যা এলিফ্যান্টের মতো দেখতে লাগতো, তাই ব্রিটিশরা তখন থেকে এলিফ্যান্ট ফলস নাম দেয়। 1897 সালে ভূমিকম্পে সেই পাথর নষ্ট হয়ে যায়, কিন্তু নামটা এখনও রয়ে গিয়েছে। এখন সবাই এলিফ্যান্ট ওয়াটারফলস নামেই চেনে। ওই 3টে ছাড়াও এই দিকেও আরেকটি ওয়াটারফলস আছে, সেটা হচ্ছে এই যে এই দিক থেকে হালকা জল নেমে আসছে। খুবই সুন্দর ওয়াটারফল। আপনারা যদি মেঘালয়ে ট্রাভেল করেন তাহলে এই এলিফ্যান্ট ওয়াটারফল কিন্তু দেখতে ভুলবেন না। আর এখানে আছে একটা রেস্টুরেন্টস, আর রেস্টুরেন্টসের খাবারের দাম অনেক বেশি।
আর হবে নাই বা কেন? এইরকম ভিউ দেখবেন আর খাবেন, দাম তো আপনাকে একটু বেশি দিতেই হবে। এই জলপ্রপাতে প্রবেশ করার আগে বাইরে ছোট্ট ছোট্ট দোকান আছে, লোকাল হ্যান্ডিক্রাফট, টুপি এবং অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে এখান থেকে শপিং করতেই পারেন। হ্যাঁ হ্যাঁ চলিয়ে। এলিফ্যান্ট ওয়াটারফলস ঘোরার পর প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল ওমিয়াম লেক ভিউ পয়েন্টে আসতে। ভিউটা দেখতে খুব সুন্দর এখান থেকে, মানে ওমিয়াম লেকের ভিউটা পুরো এইখান থেকে পাবেন। পুরো লেক ভিউ, অসাধারণ ভিউ, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখে। খুবই সুন্দর জায়গা। ওমিয়াম লেক যেটা আছে সেটারই একটি অংশ, বাট আমরা ওমিয়াম লেকের ভেতরে যাচ্ছি না, আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে সেটা নেই। এখান থেকে যেটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে রাস্তার ওপরেই সেই ভিউ পয়েন্ট, ওমিয়াম লেক ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউ পয়েন্ট আপনারা এনজয় করতে পারেন। আর যদি লেকে যেতে চান তাহলে লেকের এন্ট্রি পয়েন্ট আলাদা। উমিয়াম লেক অ্যাকচুয়ালি ম্যান মেড লেক। 1960-এর দশকে উমিয়াম নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ তৈরি করা হয়। সেই বাঁধের ফলে এই বিশাল হ্রদটি গঠিত হয়। বর্তমানে এটি শিলংয়ের জলের অন্যতম প্রধান উৎস। এখানকার স্থানীয় লোকেদের ভাষায় এই লেকটির নাম হচ্ছে বারাপানি লেক। এই মেঘালয় ট্যুরিজমের সঙ্গে যদি ট্যুর করা হয় তাহলে এরা এই ভিউ পয়েন্টটি আপনাদেরকে দেখাবে। আর আপনারা যদি এই লেকের মধ্যে প্রবেশ করতে চান তাহলে আপনাদেরকে নিজে থেকে বুক করে যেতে হবে। আর লেকের মধ্যে বোটিং করা যায় এবং আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস করা যায়, তাই আপনারা নিজেদের সুবিধে মতো প্ল্যান করে নেবেন। এইখানে কিছু ঘর আছে দেখা যাচ্ছে। আর পুরো লেকটা হচ্ছে অসাধারণ, লেকের উপর মেঘ আছে, বেশ সুন্দর লাগছে দেখে। নেহরু পার্ক যদি আপনারা ঘুরতে চান তাহলে এখান থেকে দেখাচ্ছে 3.6 কিলোমিটার, আর সেটা ওমিয়াম লেকের উপরের দিকে, মানে ওমিয়াম লেকের ওখান থেকেই। মানে ওমিয়াম লেক আলাদা এবং নেহরু পার্ক আলাদা, দুটোই আপনারা আইটিনারিতে রাখবেন। যদি ওমিয়াম লেক যান তাহলে ওমিয়াম লেক এবং নেহরু পার্ক দুটোই আপনাদের আইটিনারিতে রাখবেন। আমরা এসে পৌঁছেছি ডন বস্কো মিউজিয়াম। মিউজিয়ামটা অনেক বড়, মানে 7 ফ্লোর মিউজিয়াম। বেসমেন্ট হচ্ছে 2 ফ্লোর এবং ওপর হচ্ছে 5 ফ্লোর, মানে টোটাল 7 ফ্লোর। এখানে মিউজিয়ামের মধ্যে অনেক কিছুই দেখানো হয়েছে, কালচার থেকে শুরু করে মানুষ কীভাবে মাছ ধরছে এবং মানুষের রেভলিউশন, এভরিথিং, মানে সব কিছুই মিউজিয়ামে দেখানো হয়েছে। মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফি অ্যালাউ আছে, তার জন্য 100 টাকা করে দিতে হবে। আমি সেই 100 টাকা দিয়ে ফটোগ্রাফি উঠিয়েছি এবং সেই ফটো থেকে আপনাদেরকে কিছু দেখাবো। আর ভিডিওগ্রাফি কোনোভাবেই অ্যালাউ নেই, তাই ভিডিওতে আমি কোনো কিছুই দেখাতে পারবো না। অ্যাডাল্টের জন্য পার পারসন 100 টাকা, আর ক্যামেরার জন্য অনলি ফর স্টিল পার পারসন 1 ডিভাইস অনলি 100 রুপিস। আপনি যদি চান দুটো ডিভাইস দিয়ে তুলবেন, মানে 100 টাকা টিকিট কেটে, সেটাও সম্ভব নয়। আপনি যদি দুটো ডিভাইস ইউজ করেন তার জন্য 200 রুপিস দিতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। মিউজিয়ামের ফটোগুলো থেকে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এবং সেগুলো দেখানোর পর আপনারা বলবেন যে মিউজিয়ামে আসবেন কিনা। আমার হিসেবে এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, 1 ঘন্টা ইজ ইনাফ। বাট মিউজিয়াম তো, পুরো মিউজিয়ামটা বুঝতে হলে, জানতে হলে আমার মনে হয় পুরো দিন শেষ হয়ে যাবে পুরো মিউজিয়ামের ইনফরমেশনটা নিতে হলে। ডন বস্কো মিউজিয়াম প্রতিষ্ঠা করেন সেলেসিয়ান সোসাইটি অফ ডন বস্কো। এটি খ্রিস্টান ধর্মীয় সংগঠন। উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি সংস্কৃতি, জীবনযাত্রা, শিল্প, কারুশিল্প, পোশাক, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে একটি জায়গায় সংরক্ষণ ও প্রদর্শন করা। এই সবই আপনারা মিউজিয়ামের ভিতরে দেখতে পাবেন এবং আমার ইমেজ থ্রো আপনারা এগুলোই দেখছেন। কিন্তু এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা হলো সেটা হচ্ছে স্কাই ওয়াক। মিউজিয়ামের একদম ওপরে চলে যাবেন আপনারা 7 ফ্লোরে, গ্লাস স্কাই ওয়াক আছে। এই
স্কাইওয়াক থেকে আপনি শিলং শহরটিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, ঠিক যেমনভাবে আপনারা দেখছিলেন শিলং পিক থেকে, ঠিক সেই রকমই দেখতে পাবেন এখান থেকেও। বরং আমি বলবো শিলং পিকের থেকেও এখানে খুব সুন্দরভাবে ভিউ দেখতে পাবেন পুরো শিলং শহরটিকে। আপনার চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই আমি বলবো আপনারা মিউজিয়ামটি তো অবশ্যই ঘুরবেন, কিন্তু স্কাইওয়াকটা অবশ্যই করবেন। এটা যেন আপনারা মিস করবেন না, কারণ এর থেকে ভালো ভিউ শিলং শহরের আর আপনারা কোথাও থেকে পাবেন না। এরপরে আমরা পৌঁছাই গল্ফ কোর্সে। তো আমাদের সাইট সিনের এটা হচ্ছে শেষ পয়েন্টে তার আগের পয়েন্ট গল্ফ কোর্স। আমরা গল্ফ কোর্সে এসে গেছি। গল্ফ কোর্স আগে এখানে গল্ফ খেলা হতো, কিন্তু এখন গল্ফ খেলা হয় না। এখন এই পুরো মাঠটা ট্যুরিস্টদের জন্য এবং স্থানীয় লোকজনের জন্য এন্টারটেনমেন্ট পারপাস ইউজ করা হচ্ছে। এখানে অনেকজন এসছে, তারা ঘুরছে ফিরছে এবং গল্পও করছে। আমার হিসাবে এখানে বসে আড্ডা মারার একটা জায়গা বলা যেতে পারে। এখন অনেকজনই এসেছে এবং তারা আড্ডা মারছে একসঙ্গে বসে, এবং কাপলরাও বেশি এনজয় করছে। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করার কিছুই নেই। এটা অ্যাকচুয়ালি যদি ঠিকঠাকভাবে দেখেন 10 থেকে 15 মিনিটের মধ্যে কাভার হয়ে যাবে। আর এর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। ভিডিওগ্রাফির জন্য এন্ট্রি ফি আছে কিনা সেটা আমি জানি না, আর আমি মোবাইল থেকে ভিডিওগ্রাফি করছি, আশা করি কোনো সমস্যা হবে না। তবে এখানেও একটা কথা বলবো, এটা 50 টাকা এন্ট্রি ফিটা খুবই বেশি, কারণ এই গল্ফ কোর্সে কিছু দেখার নেই, শুধুমাত্র গ্রিন ঘাসের ওপর হেঁটে চলা আর একটু বসে বা একটু ঘুমিয়ে সময় কাটানো। এবার এর জন্য 50 টাকা অনেকটাই বেশি। মানে এটা যদি অ্যাটলিস্ট 30 টাকা বা 40 টাকা হতো তাহলে ঠিক ছিল। আজকে আমাদের এন্ট্রি ফিগুলো অনেকটাই বেশি যাচ্ছে। এলিফ্যান্ট ফলসেও এন্ট্রি ফি বেশি। এটা তো মিউজিয়ামে তো 100 টাকা এন্ট্রি ফি লাগলো এবং স্টিল ফটোর জন্য 100 টাকা লাগলো। তো আজকে আমাদের নর্মাল সাইট সিনের কস্ট অনেকটাই বেশি হয়ে গেল। প্রথমে তো 500 টাকায় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি না পাওয়ার জন্য সুমো হলো এবং সুমোর জন্য আমাদেরকে 840 টাকা করে পে করতে হয়েছে। সেটা একটু এক্সট্রা খরচা হলো। তারপরে আবারও এই যে বেরিয়েছি এইসবগুলোর জন্য প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফিগুলো অনেকটাই বেশি বেশি করে, যেগুলো আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে খুবই বেশি। কারণ এই গল্ফ কোর্সে দেখার মতো কিছুই নেই, শুধু গ্রিন। এখানে তার জন্য 50 টাকা। এটা যদি 30 টাকা হতো তাহলে ঠিক ছিল। শিলং গল্ফ কোর্স মেঘালয়ের সবুজ কার্পেট। এই এলাকায় গল্ফ খেলা শুরু হয়েছিল 1898 সালে ব্রিটিশদের সময়, এবং 1924 সালে এটি 18 হোলের পূর্ণাঙ্গ গল্ফ কোর্সে রূপান্তরিত হয়। একে অনেকেই গেনেগালস অব দ্য ইস্ট নামে ডাকে, তার কারণ স্কটল্যান্ডের বিখ্যাত গেনেগালস গল্ফ কোর্সের মতো নকশার কারণে। আমাদের গাড়ি থেকে কেউই বেরোয়নি, কারণ তাদের প্রচণ্ড খিদে লেগেছে, কারণ লোকাল সাইট সিনে লাঞ্চ ব্রেক হয় না। তাই আমি আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব। এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়ার্স লেক। ওয়ার্স লেগে এসে আমাদের ট্র্যাভেল শেষ হয়। এখান থেকে আমরা যে যার গন্তব্যের দিকে রওনা দিই, কিন্তু দিনটা বেশ সুন্দর কাটে। আমরা একই শহরে থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। মেঘালয়ে গিয়ে পরিচয়, তাই বলি ট্র্যাভেল করুন, নতুন জায়গা দেখুন, নতুন লোকজনের সঙ্গে বন্ধুত্ব করুন। হয়তো আবারও কোনো ট্যুরে সবাই একসঙ্গে আবার ঘুরবো। লোকাল সাইট সিনের ট্যুর শেষ হয়েছে, কিন্তু ভিডিও এখনও শেষ হয়নি। এরপর আমি বোটানিক্যাল গার্ডেনে যাই। এখন আমি আছি বোটানিক্যাল গার্ডেনে। ওই যে ওয়ার্স লেক আছে, ওয়ার্স লেকের পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো ওয়ার্স লেকটা আমি প্রথম দিন এক্সপ্লোর করেছি, তাই আজকে ওয়ার্স লেক আর এক্সপ্লোর করলাম না, বোটানিক্যাল গার্ডেনে চলে আসলাম। এবার দেখি বোটানিক্যাল গার্ডেনে আপনাদেরকে কি দেখাতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেনে দেখার মতো সেই কিছুই নেই, শুধু গাছ। এবার আপনাদের সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে আর কি কি দেখানো যেতে পারে, আর কি কি গাছ আছে। অনেক পুরনো পুরনো গাছ এবং অনেক কিছু নাম আছে, এবার সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটাই জঙ্গল, আর কিছুই দেখার মতো নেই এখানে অ্যাকচুয়ালি। আর কপতিদের জন্য বেস্ট জায়গা। অনেক কাপল আছে, তারা এখানে এনজয় করছেন। এই ছোট ছোট ঘরগুলো দেখছেন না, এই ঘরের মধ্যেই তারা এনজয় করছে।
রাস্তাটা প্রচুর স্লিপারি, মানে হাঁটতেই পারা যাচ্ছে না, এত স্লিপ করছে। রাস্তাগুলো আপনারা যখন আসবেন খুব সাবধানে হাঁটা চলাফেরা করবেন। ছোট্ট একটু জল পড়ছে এই সাইডটা থেকে, কিন্তু জলের সোর্স কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। অন্ধকার হতে চলেছে, বেশি কিছু দেখাও যাচ্ছে না। এখানে গাছের নাম লেখা আছে, গাছটা দেখুন অনেকটাই বড়। এইটা দিয়ে জলটা আসছে, এই যে জল আসছে। আমি তো এখানে দেখা সেরকম কিছু পাচ্ছি না, আমি তো বোটানিক্যাল স্টুডেন্টসও নই এবং গাছ নিয়েও খুব একটা আমার চর্চাও নেই, তাই আমার কাছে এটা বোরিং লাগবে। বাট যারা বোটানিক্যাল স্টুডেন্টস বা গাছ নিয়ে চর্চা করেন তাদের জন্য এটা পারফেক্ট জায়গা। আর আগে তো বললামই, কাপলদের জন্য স্বর্গরাজ্য। সমস্ত গাছে কিন্তু নাম লেখা নেই, কিছু কিছু গাছে নাম লেখা আছে। তো প্রত্যেকটা গাছে যদি নাম লেখা থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো আমাদের পক্ষে। আর এর আয়তনটাও তো যে খুব বড়, অনেকটা জায়গা জুড়ে সেটাও বলা যাবে না। আমি তো জাস্ট 10 মিনিটও লাগলো না কাভার করে নিতে পুরোটা, একদিক দিয়ে বেরিয়ে আর একদিক দিয়ে। অ্যাকচুয়ালি এখানে দেখার কিছুই নেই, তাই পাশেই যেহেতু ওয়ার্স লেক আছে, ওয়ার্স লেকে লোক একদম গিজগিজ করছে, আর এখানে কিন্তু একদম ফাঁকা ফাঁকা। কয়েকজনও তো আছে যারা একটু বসে বসে গল্প করছে, তাছাড়া আর কিছুই নেই। এই বোটানিক্যাল গার্ডেনের টাইম টেবিল আপনাদেরকে বলে দিচ্ছি। মার্চ থেকে অক্টোবর সোমবার থেকে শনিবার 10টা থেকে 5টা, আর নভেম্বর টু ফেব্রুয়ারি সোমবার থেকে শনিবার 10টা থেকে 4:30। সানডে ক্লোজ থাকে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা, আর যদি ক্যামেরা ইউজ করেন আমার মতো 200D তাহলে 50 টাকা। আর বাদ বাকি আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন আর কি কি রেট আছে এখানে। আমি এখানে স্টিল ফটোর জন্য এন্ট্রি করবো কিনা তাই ভাবছিলাম, ভিডিওগ্রাফির জন্য না করে আমি বেশ ভালোই করেছি, কারণ এখানে তোলার মতো কিছুই নেই। ওদের ফোন দিয়ে যতটুকু ফ্রিতে হয়ে গেল ততটুকুই আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আর এখানে দেখারও কিছু নেই, তাই এখান থেকে ওয়ার্স লেকের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনের ট্যুর দিয়েই। এই যে আমরা মেঘালয় ট্যুরিজমের সঙ্গে টাটা সমুদ্রে যে ট্যুরটা করলাম সেটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার মেঘালয় ট্যুর প্রায় শেষের দিকে বলবো না, প্রায় শেষই হয়ে গেছে। কালকে আমার রিটার্ন টিকিট আছে গুয়াহাটি থেকে, কালকে গুয়াহাটি থেকে চলে যাচ্ছে হাওড়ায়। তো নেক্সট ব্লগ হবে আমার গুয়াহাটি থেকে কলকাতার ট্রেন ব্লগ। তো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লোকজনের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।